রেকর্ডিং দা। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না? হ্যালো, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ? হ্যালো, কেউ তো রিপ্লাই দেয় না। দু একজন কথা বলো, শুনতে পাচ্ছ না? হ্যালো, মানে আসছে 19 জি জন স্যার, তার। শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একজন দুজন একটু কথা বলতে হয় না, মানে জি স্যার, আসি স্যার। স্যার নাহলে তো আমার মনে হবে যে আমার ইন্টারনেটের সমস্যা, এরকম মনে হবে। আচ্ছা, আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব। সেটা হচ্ছে তোমার ইন্ডাকশন। অলরেডি অবশ্যই এই টপিকটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি, যে তোমার যে ইন্ডাকশন মোটরের স্টার্টিং কিভাবে হয়, মানে স্টার্টিং অফ অ্যান ইন্ডাকশন মোটর। দ্যাট মিনস হচ্ছে তোমার ইন্ডাকশন মোটরটা যখন একদম শুরুতে যখন ঘোরা শুরু করে, তখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখাইছি যে আমাদের স্টার্টিং কারেন্টটা অনেক বেড়ে যায়, ঠিক না? আর এখানে আমরা বলছি যে আমাদের আরো কিছু কথা বলছিলাম যে আমরা ইন্ডাকশন মোটরটাকে সরাসরি পাওয়ার লাইনের সাথে কানেক্ট করি না। এটা হচ্ছে রিকমেন্ডেড না। কেন রিকমেন্ডেড না সেটা হচ্ছে তোমার এই যে এইখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, ঠিক আছে? দেন আমরা আলোচনা করছিলাম যে ওন রোটরের ক্ষেত্রে আমরা ওই যে এক্সট্রা রেজিস্ট্যান্স দিতে পারি বাইরে থেকে। তো সেই ক্ষেত্রে তোমার ওই স্টার্টিং কারেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারি। বাট কেজ রোটরের ক্ষেত্রে আবার আমাদের এই স্টার্টিং কারেন্টটা একটা রেঞ্জে ভ্যারি করে। আমরা বলছি যে যখন আমাদের মোটর ডিজাইন হয়, কেজ, বিশেষ করে কেজ রোটর ইন্ডাকশন মোটর, তখন আমাদের স্টার্টিং কিছু কোড লেটার থাকে। সেই কোড লেটার উপরে বেস করে আমরা যে লক রোটর কেভিএ ডিভাইডেড বাই হর্স পাওয়ার, এই রেটিংটা আমরা পাই, ঠিক আছে? তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা ওই স্টার্টিং কারেন্ট কতটুকু ড্র হচ্ছে, এই ইন্ডাকশন মোটর কতটুকু কারেন্ট ড্র করতেছে, সেটা কিন্তু আমরা চাইলে বের করে নিয়ে আসতে পারি। তো এগুলো আগের ক্লাসে পড়াশোনা ছিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে বলছিলাম যে কিভাবে, হ্যাঁ শুনতে পাও আমাকে নাকি কেটে জি কেটে স্যার, যাচ্ছে? শুনতে পাচ্ছি, একটু বাফার করছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমার কথা শুনতে না পাইলে সাথে সাথে বলবো যে স্যার আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না, ঠিক আছে? ইন্টারনেটের সমস্যা থাকতে পারে। আচ্ছা, দেন আমরা আলোচনা করছিলাম যে কিভাবে স্টার্টিং কারেন্টটাকে রিডিউস করা যায়। আমরা বলছিলাম যে আমরা এক্সট্রা ইন্ডাক্টর অথবা রেজিস্টর যদি পাওয়ার লাইনের সাথে অ্যাড করি সেভাবে করা যায়। আবার বলছিলাম যে টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোল করেও আমরা চাইলে স্টার্টিং কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। বাট সেই ক্ষেত্রে যেহেতু টার্মিনাল ভোল্টেজের সাথে ইনডিউস টর্কের একটা রিলেশন আছে, তো আমরা চাইলেই কিন্তু আবার টার্মিনাল ভোল্টেজটাকে অনেক কমায় দিয়ে আমরা যে স্টার্টিং কারেন্ট কমাবো সেটা আবার আমরা করতে পারবো, কারণ আমাদের টার্মিনাল ভোল্টেজের সাথে টর্কের একটা রিলেশন আছে, ঠিক আছে? দেন হচ্ছে তোমাদেরকে যে একটা অটো ট্রান্সফরমারের স্টার্টার দেখাইছিলাম ইন্ডাকশন মোটরের, যে একদম সিম্পল একটা স্টার্টিং সার্কিট, তুমি এটা বলতে পারো যে একটা স্টার্টার সার্কিট যেটা অটো ট্রান্সফরমারতে তৈরি হয়েছে। সেটা কিভাবে কাজ করবে সেটাও আমরা বলছি, যে এই তোমার প্রথমে 1 নম্বর আর 3 নম্বর সুইচটা আমরা ক্লোজ করব। দেন হচ্ছে যখন মোটর ঘোরা শুরু করবে তখন এই 1 আর 3 সুইচটা অফ করে দিব। দেন আমরা 2 নম্বর সুইচটা ক্লোজ করব। সো ইনিশিয়ালি 1 আর 3 ক্লোজ করলে তোমার ওই স্টেপ ডাউন হবে। স্টেপ ডাউন হলে তুমি এই যে অ্যাপ্লাইড ভোল্টেজ কমাই দিলা, তো মোটরটা ঘোরা শুরু করলো। দেন হচ্ছে যখন ঘোরা শুরু করবে তখন আমরা লাইন ভোল্টেজ সেটা আবার ফেরত নিয়ে দেবো বাই ক্লোজিং দ্য সুইচ নাম্বার 2, মেকানিক্যাল সুইচ। এটা মেকানিক্যাল সুইচ। আচ্ছা, আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে তোমার সো এখানে এই যে কথাগুলো বলা ছিল। আর আজকে আমরা যেটা দেখবো যে একটা অ্যাক্রস দ্য লাইন স্টার্টার ফর অ্যান ইন্ডাকশন। দ্যাট মিন্স হচ্ছে একটা বেসিক ডায়াগ্রাম, যে তোমার একটা ইন্ডাকশন মোটরের সাথে স্টার্টার সার্কিট হিসেবে কি কি থাকে, ঠিক আছে? আমরা কি কি ফ্যাসিলিটিস দিতে পারি। তো এটা একটা ইন্ডাকশন মোটরের স্টার্টিং সার্কিট। এটা হচ্ছে তোমার পুরো ইন্ডাকশন মোটরটাকে অ্যাক্রস দ্য লাইন কানেকশনের জন্য আমরা এই সার্কিটটাকে অনেক ক্ষেত্রে ইউজ করি। সো তোমার এখানে কিছু নোটেশন ছিল, আমি জানি না ওই স্লাইডটা কি আমি হারাই ফেলছি কিনা। সো এই নোটেশনের একটা স্লাইড তোমরা বইয়ে পাও যে এখানে কোনটা কি মিন করতেছে, ঠিক আছে? বিভিন্ন নোটেশন আছে, যেমন ধরো যে এটা হচ্ছে ফিউজ,
এটা হচ্ছে মেকানিক্যাল রিলে, দেন হচ্ছে এটা হচ্ছে তোমার ওভারলোড হিটারের জন্য সার্কিট, তারপর হচ্ছে সুইচ, পুশ ডাউন সুইচ, এই যে স্টার্ট স্টপ, এগুলো হচ্ছে তোমার মেকানিক্যাল সুইচ। দেন হচ্ছে তোমার এই রিলে আছে ওভারলোড প্রোটেকশন, ঠিক আছে, ডিসকানেক্ট সুইচ, কানেক্ট সুইচ, এগুলোর জন্য আলাদা নোটেশন আছে তোমার বইয়ে। মানে আমি সামহাও এটা মিস করে গেছি। বইয়ে দেখ। এই যে বই মোস্ট প্রবাবলি হ্যাঁ যেটা এই যে এখানে দেখা যায় এই স্লাইডটা আমি অ্যাড করতে ভুলে গেছি যে কোনটা কোনটা কি জিনিস। এই যে ডিসকানেক্ট সুইচ, পুশ বাটন সুইচ, ফিউজ কোনটা, রিলে কয়েল কোনটা, নরমালি ওপেন নরমালি শার্ট মানে কি, তারপর হচ্ছে ওভারলোড হিটার কি, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একটু ই করো, মানে একটু দেখবা, ঠিক আছে, এগুলো একটু জানার প্রয়োজন আছে, বিশেষ করে তোমার এই যে সার্কিট যেটা আমি এখন দেখাবো এটা শিখতে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা কাজ করবে কিভাবে, মানে এইখানে কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। সো ফ্যাসিলিটিসটা আমরা পরে দেখবো যে কি কি ফ্যাসিলিটি এখানে পাওয়া যায় এই সার্কিট থেকে, বাট আগে জানতে হবে যে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো এইখানে দেখো এটি যে তোমার স্টার্টিং সুইচ যেটা আছে, এই সুইচটা যখন তুমি ক্লোজ করবা, এই সুইচটা যখন তুমি ক্লোজ করবা তখন কিন্তু তোমার এই যে এই পাথের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, বুঝতে পেরেছো? সো এই পাথের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, এই যে এইটা হচ্ছে তোমার মেকানিক্যাল রিলে, সো এইটা এনার্জাইজ হবে, ঠিক আছে, এইটা এনার্জাইজ হবে। সো আমি এখানে লিখে মাউস দিয়ে লেখা কষ্ট, এনার্জাইজ বানাতে কি ভুল করলাম? না স্যার ঠিক আছে। আচ্ছা, সো এইটা এনার্জাইজ হইলো। সো দেখো এখানে আসলে যদিও তোমার এই টার্মিনাল থেকে এই টার্মিনাল গুলোর ডিসটেন্স আছে, কিন্তু আসলে এরা একসাথে কাজ করে, ঠিক আছে। মানে বইয়ে তোমরা একটা কথা পাবা যে বলবে যে এটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, সো এই রিলেটা এনার্জাইজ হচ্ছে। সো এইটা এনার্জাইজ হওয়া মানে আসলে তোমার এই যে এই নর্মালি ওপেন যে রিলে গুলা ছিল, মেকানিক্যাল রিলে যেগুলা ছিল, এই যে এই যে তিনটা আর এই যে একটা চারটা, ঠিক আছে। সো এইটা এনার্জাইজ হওয়া মানে হচ্ছে তোমার এই যে এই মেকানিক্যাল রিলে গুলা নর্মালি যে তারা তো নর্মালি ওপেন ছিল, সো এখন ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। সো সবগুলো তোমার ক্লোজ হয়ে যাবে, মানে শর্ট হয়ে গেল, ক্লোজ মানে হচ্ছে শর্ট, বুঝতে পেরেছো? সো তোমার যখন তুমি স্টার্ট বাটন প্রেস করলা, কারেন্ট ফ্লো হইলো, কারেন্ট ফ্লো হইলে তোমার এই রিলেটা মেকানিক্যাল রিলেটা এনার্জাইজ হইলো। এই মেকানিক্যাল রিলেটা এনার্জাইজ হওয়া মানে হচ্ছে তোমার এই যে যত মেকানিক্যাল রিলে আছে এই যে M1 থেকে M4 পর্যন্ত সবগুলা তখন এরা ছিল নরমালি ওপেন, তো এখন ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। সেই যে ক্লোজ হয়ে গেল সবগুলা ক্লোজ, তাহলে ক্লোজ হলে কি কি সুবিধা অসুবিধা, সেই উপরের তিনটা যখন ক্লোজ হবে তখন এই যে এর মধ্য দিয়ে তুমি যে সরাসরি তোমার ইন্ডাকশন মোটরে কারেন্ট ঢুকবে, ইন্ডাকশন মোটরটা তখন স্টার্ট হবে, ঠিক আছে। আর সাথে সাথে এই যে M4 ক্লোজ হওয়ার কারণে যেটা হইলো যে এখন যদি তুমি এই সুইচটা উঠায়ও ফেলো সমস্যা নাই, কারণ হচ্ছে কারেন্ট তো এই দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে, এই যে দিক দিয়ে কারেন্ট, বুঝতে পেরেছো? সো তোমার ওই এটা এনার্জাইজ অবস্থায় থাকে, এটা তখন এনার্জাইজ অবস্থায়। সো আমরা নরমালি মোটরটাকে যখন ওপেন করব, মানে মোটরটাকে যখন স্টার্ট করতে চাবো তখন আমরা এই যে জাস্ট সুইচটা প্রেস করলেই হয়ে যাচ্ছে, আর হচ্ছে তোমার এই যে মেকানিক্যাল রিলে গুলো আমরা এনার্জাইজ করতে পারতেছি। তো তোমাদের কিন্তু রিলে নিয়ে কিন্তু আমি মনে হয় একটু কথাবার্তা বলছি, আমার অনেক মনে পড়ে অনেক আগে যে তোমার একটা রিলেটা কি আসলে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা একদম লো একটা পালস দিয়ে আমরা কিন্তু অনেক হাই কারেন্ট আমরা করতে পারি, ঠিক না, এটার মধ্যে দিয়ে ফ্লো করাইতে পারি, ঠিক আছে। সো তোমার একটা রিলের কিন্তু দুইটা টার্মিনাল, নরমালি ওপেন এন্ড নরমালি ক্লোজ, ঠিক আছে। সো নরমালি ওপেন যদি থাকে তাহলে তুমি যখন তোমার এই এই কয়েলটা যখন এনার্জাইজ হবে তখন সেটা যদি নরমালি ওপেন থাকে তাহলে তোমার সেটা নরমালি ক্লোজ হয়ে যাবে। সো এখানে একটা সুইচের মতো আছে, ঠিক আছে। এই এনার্জাইজের উপর বেস করে তোমার এই সুইচটা কি ক্লোজ হবে নাকি ওপেন হবে সেটা আর কি ডিফাইন করা যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি আর ওখানে বেশি ডিটেলসে ঢুকলাম না, তোমাদের ওই রিলে সম্পর্কে যদি জানতে হয় তোমরা আলাদা স্টাডি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো যখন আমার মোটরটা স্টপ করার প্রয়োজন হবে তখন জাস্ট হচ্ছে আমি এই যে স্টপ বাটন, এটা যেহেতু পুশ বাটন,
সো আমি এটা পুশ করব নিচের দিকে, তো এর মধ্যে দিয়ে তখন আর কোনো কারেন্ট ফ্লো হবে না। তো কারেন্ট ফ্লো না হইলে তোমার এটা এনার্জাইজ হবে না, আর ডি এনার্জাইজ হবে, সরি ডি এনার্জাইজ হবে। সো ডি এনার্জাইজ হইলে তারা তাদের আগের পজিশনে ফেরত যাবে। সো তারা নরমালি ওপেন পজিশনে ছিল, সো নরমালি ওপেন পজিশনে তারা ফেরত যাবে। ঠিক আছে, সো মোর অর লেস এইটাই হচ্ছে তোমার অপারেটিং প্রিন্সিপাল, এইভাবে কাজ করবে আর কি। তোমার যখন ইন্ডাকশন মোটরটা স্টার্ট করার প্রয়োজন হবে তখন তুমি স্টার্ট বাটন দিবা, আর যখন স্টপ করার প্রয়োজন হবে তখন তুমি আচ্ছা তাহলে এইটা তোমার কি এইখানেও এই যে কিছু কথাবার্তা বলা আছে তোমার, এই যে এটা অপারেট করবে কিভাবে, পাশাপাশি তোমরা বইয়ের হেল্প নিতে পারো। আচ্ছা, সো এইটা কি কি জিনিস অফার করতেছে? তিনটা মেজর ফিচার এখানে আছে। একটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন দিবে তোমার এই ধরনের স্টার্টার সার্কিট, ওভারলোড প্রোটেকশন দিবে এবং আন্ডার ভোল্টেজ প্রোটেকশন। তো শর্ট সার্কিট প্রোটেকশনটা কিভাবে দিবে? ওই যে ফিউজ গুলো আছে, তিনটা ফিউজ, যে তোমার এটার মধ্যে দিয়ে হাই কারেন্ট যাইতে পারে। অবভিয়াসলি তোমার একটা ম্যাক্সিমাম কারেন্ট লিমিট তো এখানে সেট করা আছে। তো তোমার শর্ট সার্কিটের কারণে যদি এক্সেসিভ কারেন্ট ফ্লো হয় তাহলে তোমার এই ফিউজ গুলো তখন পুড়ে যাবে। ঠিক আছে, তাহলে পুড়ে গেলে কি হবে, তোমার এই পুরা এই সাইডটা কিন্তু সার্কিট থেকে মেইন লাইন থেকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে শর্ট সার্কিট প্রোটেকশন পাওয়া যায় এই ধরনের সার্কিট। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে তোমার ওভারলোড প্রোটেকশন। তো ওভারলোড প্রোটেকশনের জন্য এখানে খেয়াল করে দেখি যে ওভারলোড হিটার আছে। দ্যাট মিনস হচ্ছে তোমার যখন লোড যখন অনেক বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমার প্রচুর পরিমাণ কারেন্ট এই হিটারের মধ্যে দিয়ে ফ্লো হবে এবং তখন এই হিটারটা হিটেড আপ হবে। সো হিটারটা যদি হিটেড আপ হয়, এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে তোমার ওভারলোড প্রোটেকশনের জন্য এক ধরনের মেকানিক্যাল রিলে, এবং এইটা হচ্ছে নরমালি ক্লোজ। নরমালি ক্লোজ মানে হচ্ছে নরমাল কন্ডিশনে এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে। যখন তোমার এখানে হিটারের মানে টেম্পারেচার যখন প্রচুর রাইজ করলো, টেম্পারেচার যখন বেড়ে গেল, অবভিয়াসলি আমি একটা সেট করা থাকবে আমাদের যে আমি ম্যাক্সিমাম কতটুকু ওভারলোড নিতে পারবো। ঠিক আছে, সো সেই টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন কি করবে, এই এই এইটার সাথে কিন্তু এটা রিলেশন আছে, যদিও সার্কিট থেকে অনেক দূরে, এটা তো আসলে তোমার ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, সো তোমার এখানে এটার সাথে এটা রিলেশন আছে, এটা তোমার বুঝতে হবে। সো এখানে যখন টেম্পারেচার বেড়ে যাবে তখন হচ্ছে এই ওভারলোড যে মেকানিক্যাল রিলেটা আছে এটা তখন তোমার ক্লোজ হয়ে যাবে। সো এটা যদি ক্লোজ হয়ে যায়, তোমার নরমালি যদি কারেন্ট ফ্লো হয়, যেহেতু এটা ক্লোজ হয়ে গেছে, সরি আমি কি বললাম, মানে নরমালি ক্লোজ ছিল, এই যে নরমালি ক্লোজ ছিল, এই যে এইটা মানে হচ্ছে নরমালি ক্লোজ, মানে নরমাল কন্ডিশনে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। সো যখন টেম্পারেচার অনেক রাইজ করবে তখন এটা নরমালি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো নরমালি ওপেন হয়ে গেলে কি হবে, তখন এর মধ্যে দিয়ে আর কারেন্ট যেতে পারবে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে আর কারেন্ট যেতে পারবে। তো কারেন্ট যদি না যায় তাহলে তোমার এই যে এইটা এনার্জাইজ হবে না, আর এটা এনার্জাইজ না হইলে তোমার এই যে সবগুলা মেকানিক্যাল রিলে তখন অফ হয়ে যাবে। তখন এই ইন্ডাকশন মোটরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে, সো মোটরটা স্টপ। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে তোমার দুইটা অ্যাডভান্টেজ, যে একটা হচ্ছে তোমার শর্ট সার্কিট প্রোটেকশন আর একটা হচ্ছে ওভারলোড প্রোটেকশন। আরেকটা হচ্ছে তোমার আন্ডার ভোল্টেজ প্রোটেকশন। সো আন্ডার ভোল্টেজ প্রোটেকশনটা কিভাবে দিবে? সো তুমি যদি একটু ফিগারটা খেয়াল করো যে তোমার এই যে এম রিলেটা কোথা থেকে আসতেছে, এই যে এম রিলেটার যে তোমার কারেন্ট এটা কিন্তু আসতেছে, দেখো তুমি কিন্তু এই দুইটা লাইনের সাথে অ্যাক্রসে আছে। ঠিক আছে, সো সামহাও তোমার যদি এই অ্যাক্রস দ্য ভোল্টেজ যদি কমে যায় তখন কিন্তু তোমার এই যে যেহেতু মেকানিক্যাল রিলে, এই যে এখানে যে এনার্জাইজ হওয়ার জন্য ওর কিন্তু একটা লিমিট দেওয়া থাকে যে কি পরিমাণ মিনিমাম কত ভোল্টেজ পাইলে সে এনার্জাইজ হবে। তো তার থেকে যদি ফল করে মিনিমাম ভোল্টেজ, ধরো আমি কথা বললাম যে এটা 30 ভোল্টের একটা মেকানিক্যাল কথা, ঠিক আছে, তাহলে এখন তোমার ইনপুট ভোল্টেজ যদি তোমার এই 30-এর থেকে ফল করে, ধরো ইনপুট ভোল্টেজ ফল করে 10 ভোল্ট হয়ে গেল, তাহলে তো আর এনার্জাইজ হবে না। সো এনার্জাইজ না হলে তখন কিন্তু তোমার এই যে মেকানিক্যাল রিলেগুলো তখন ওপেন থাকে, যেহেতু এর সাথে একটু লাগানো আছে। ঠিক আছে, সো এটা দিয়ে কিন্তু তুমি আন্ডার ভোল্টেজ প্রোটেকশনও দিতে পারো। সো 3 ধরনের প্রোটেকশন তুমি অফার করতে পারো এই ধরনের তোমার স্টার্টার সার্কিট। ঠিক আছে, আচ্ছা কোনো কোশ্চেন আছে কারণ? না স্যার। তাহলে আমি সামনের দিকে মুভ করি। আচ্ছা, নেক্সট আরেক ধরনের স্টার্টিং সার্কিট আমরা দেখবো।
এটা হচ্ছে আমরা এখানে রেজিস্টর ইউজ করছি। সো অনেকটা আগের মতনই, সবকিছু আগের মতনই আছে। এই যে তোমার মেকানিক্যাল রিলে থাকবে, এই যে মেকানিক্যাল রিলে, তো এই যে রিলে গুলো সব ঠিক আছে, আগের মতনই আছে। এখানে ফিউজও আছে, আর হচ্ছে তোমার ওই যে ওভারলোড প্রোটেকশনের জন্য সেটাও আছে। হ্যাঁ, আর আন্ডার ভোল্টেজের জন্য এই যে অ্যাক্রস দা লাইনেও আমরা কানেক্ট করছি, সব ঠিক আছে। শুধু এইটা এখানে আমরা হচ্ছে এই মেকানিক্যাল রিলের সাথে এই যে তোমার রেজিস্টর ইউজ করছি, আর তার সাথে আমরা যেগুলা ইউজ করছি সেটা হচ্ছে যে 1 টিডি, 2 টিডি, 3 টিডি। টিডি মানে হচ্ছে টাইম ডিলে রিলে, মানে এটাও একটা স্পেশাল টাইপ অফ রিলে, এটার নাম হচ্ছে টাইম ডিলে রিলে। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার টাইমের উপরে মানে একটা সার্টেন টাইম পরে তোমার এই রিলেটা ক্লোজ হবে, ওপেন, ক্লোজ হবে, open, এরকম। ঠিক আছে, সো এইটা অপারেটিং প্রিন্সিপালটা কিভাবে এক্সপ্লেন করা যায়? সো অ্যাজ ইউজুয়াল আগের মতোই, যখন তোমার মোটরটা ছাড়ার প্রয়োজন হবে তখন তুমি কি করবা, স্টার্ট বাটনটা প্রেস করবে। সো স্টার্ট বাটনটা প্রেস হইলে তোমার এই যে কারেন্ট ফ্লো, ঠিক আছে, এই পাথে তোমার কারেন্ট ফ্লো হইলো, তাহলে তোমার এই যে এইটা এনার্জাইজ হবে। তো এইটা এনার্জাইজ হইলে তোমার এই যে এইগুলা তো নরমালি ওপেন ছিল, এই এই ঠিক আছে, সো এইগুলা সব নরমালি ক্লোজ হয়ে যায়। সো সরি, ওপেন ছিল, হ্যাঁ ওপেন ছিল, ক্লোজ হয়ে যায়। সো ক্লোজ হইলে তো তোমার নরমালি তোমার এই যে ইন্ডাকশন মোটরের মধ্যে দিয়ে এই যে এদিক দিয়ে রেজিস্টর হয়ে তোমার এই ইন্ডাকশন মোটরের মধ্যে দিয়ে কারেন্ট ঢুকতেছে। তো এই রেজিস্টরের কারণে আবার তোমার এই যে ইনপুট কারেন্টটাকে তুমি কমাই ফেলতে পারলা। ঠিক আছে, ওই যে আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে আমরা রেজিস্টর অথবা ইন্ডাক্টরকে অ্যাক্রস দা লাইনের সাথে কানেক্ট করেও চাইলে আমরা ইনপুট কারেন্ট কমাইতে পারি। সো এইটা তুমি সেভাবে কনসিডার করতে পারো যে এই যে রেজিস্টর দিয়ে তুমি ইনপুট কারেন্টটাকে কমাচ্ছ। আবার এখানে খেয়াল রাখতে হবে যে এই রেজিস্টর গুলাকে কিন্তু আমি সবসময় সার্কিটে রাখতে পারবো, ঠিক আছে, কারণ এতে আমাদের অনেকগুলো লস। সেটা হচ্ছে যে তোমার পাওয়ার লস হবে, আর এটা হচ্ছে তোমার ওই যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক কার্ভ, সেটা কিন্তু তোমার ফল, ঠিক আছে, মানে কার্ভটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সো আমরা এই যে এই রেজিস্টরকে যেহেতু ইনিশিয়াল একদম স্টার্টিং এ যেহেতু ইনপুট কারেন্ট অনেক বেশি থাকে, সো স্টার্টিং এ আমরা চাই যে রেজিস্টর গুলা থাকুক, ঠিক আছে। দেন যখন তোমার এই স্টার্টিং কারেন্ট যখন তুমি কমাই দিবা, মানে রেজিস্টর দিয়ে যখন তুমি লিমিট করলা, তখন কিন্তু তোমার মোটরটা যেহেতু হেভি লোড নিয়ে ধরো আস্তে আস্তে ঘোরা শুরু তো করবে, ঠিক আছে। সো মোটরটা যত ঘুরতে থাকবে তত কিন্তু আস্তে আস্তে তোমার এই যে রেজিস্টর গুলাকে সার্কিট থেকে সরাই দিতে হবে। তো মোটরের স্পিড যত বাড়বে তুমি আস্তে আস্তে রেজিস্টর গুলাকে সরাই দিবে। যে অনেকটা ওই যে অন রোটরের ক্ষেত্রে আমরা বাইরে থেকে যে রেজিস্টর দিয়ে আমরা কি করি, হেভি লোডটাকে সাপ্লাই দিই, মানে স্টার্টিং এ যাতে প্রচুর পরিমাণ লোড নিতে পারে। দেন আস্তে আস্তে কিন্তু আমরা সার্কিট থেকে ওই রেজিস্টর গুলাকে সরাই দিই, কারণ আমরা চাই না যে সেটা সার্কিটে থাকে, ঠিক আছে। তো অনেকটা সেম কাজটাই এখানে হবে। আচ্ছা, তাহলে তোমার এই যে এখানে এটার কাজটা আমরা দেখছি যে এটা নরমালি ক্লোজ যদি হয়, এই যে যখন তুমি সুইচ নামাই এই যে এটার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে তো এটাতে এনার্জাইজ হলো, সো এটা তো নরমালি ক্লোজ থাকবে, মানে নরমালি ওপেন থাকবে, কিন্তু পরে এনার্জাইজ হওয়ার কারণে এটা ক্লোজ হয়ে গেল। সো তোমার কারেন্ট কিন্তু তখন তুমি এই সুইচটা উপরের দিকে উঠাইলো, সমস্যা নেই। সো উপরের দিকে উঠাইলো তোমার এই যে এই পাথে তখন কারেন্ট যায়, ঠিক আছে, আগেরটার মধ্যে। এটা গেল M4 এর কাজ। আর M5 এর কাজটা, M5 এর কাজটা হচ্ছে তোমার খেয়াল করে দাও, তোমার কারেন্ট কিন্তু যেহেতু তোমার এইটা নরমালি ওপেন ছিল, সো এইটা এনার্জাইজ হওয়ার কারণে কিন্তু এইটাও ক্লোজ হয়ে গেছে। তো এখন কিন্তু কারেন্ট এখানে আইসা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো, একটা এদিকে আর একটা হচ্ছে এদিকে। আবার একটা কারেন্ট এইদিকে আর একটা কারেন্ট হচ্ছে এদিক দিয়ে কারেন্ট যাবে কেন, কারণ হচ্ছে যে এটা এখন ক্লোজ হয়ে গেছে, তাই এদিক দিয়ে কারেন্ট যাবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে কিন্তু একটা টাইম ডিলে রিলে রাখা আছে। সো তোমার এই টাইম ডিলে রিলেটা এখন হলে এনার্জাইজ হবে। সো এনার্জাইজ হলে টাইম অনুযায়ী, মানে একটা সার্টেন টাইম পরে কি হবে, যে তোমার এনার্জাইজ হইলে একটা সার্টেন টাইম পরে এইটাকে সে ক্লোজ করবে, এইটাকে সে ক্লোজ করবে, এটাকে সে ক্লোজ করবে, খেয়াল করছো। সো কারেন্ট কিন্তু তোমার এখন যেহেতু এটা শর্ট পাথ আর এটা হচ্ছে হেভি পাথ,
মানে তুমি এই রেজিস্টরটাকে চিন্তা করো যে এইগুলারে অনেকগুলো ভাগ করো, যে ধরো এইটা হচ্ছে রেজিস্টরের একটা ভাগ, এটা হচ্ছে রেজিস্টরের একটা ভাগ, এইভাবে করে আমরা একটা একটা করে ভাগকে আমরা মানে একটা করে রেজিস্টরকে আমরা সার্কিট থেকে সরাই দিই, ঠিক আছে? এইভাবে চিন্তা করো। সো তোমার এইটা যেহেতু শর্ট হয়ে গেল, এই তিনটা যখন শর্ট হয়ে গেল একটা সার্টেন টাইম পরে, তখন কিন্তু কারেন্ট তোমার এই যে দিকে সোজা পাত দিবে। সোজা পাত দেখিয়ে এখনো কিন্তু সে রেজিস্ট্যান্স পাচ্ছে, কিন্তু আগের থেকে কম পাচ্ছে রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছো? সো কারেন্ট এই দিক দিয়ে যখন যাবে এখনো সে রেজিস্ট্যান্স পাচ্ছে কিন্তু আগের থেকে কম। আচ্ছা, তাহলে এখন এই টাইম দিলে রিলে অনুযায়ী এইটা যেহেতু এনার্জাইজ হচ্ছে, একটা সার্টেন টাইম পরে তোমার এই যে এইগুলা ক্লোজ হয়ে গেল, এগুলা ক্লোজ হয়ে গেল, এগুলা ক্লোজ হয়ে গেল, সাথে সাথে কিন্তু এও ক্লোজ হবে। এই যে এইখানে দেখো ওয়ান টাইম ডিলে রিলে দেওয়া আছে। তো এই ওয়ান টাইম ডিলে রিলের যে মেকানিক্যাল সুইচ যেটা, সেটা হচ্ছে যে এইটা ওয়ান টি নিচে গোল গোল দিয়ে যেটা থাকে, ঠিক আছে? সো ও কিন্তু ক্লোজ, ও যখন আবার ক্লোজ হবে এখন আবার কারেন্ট কি এই পাথেও যাবে, এটার মধ্যে দিয়ে যাবে। সো সার্টেন টাইম পরে আবার কি হবে, এই টু টিডি রিলে যেটা সেইটা আবার এনার্জাইজ হবে। সো সার্টেন টাইম পরে এখন আবার সে কি করবে, এই যে এইগুলাকে শর্ট করে দিবে, এটা শর্ট করে দিবে, এই যে এইটাকেও শর্ট করে দিবে। তো তখন কি হবে, কারেন্ট কি হবে, সোজা পাত দেখবে। তো এখন দেখো রেজিস্টরের অর্ধেক মানে প্রায় 80% কিন্তু বাদ দিছে, কিন্তু এখনো আছে, ঠিক আছে? আরো রেজিস্ট্যান্স সার্কিট আছে। সো এই টিডিটা যেহেতু শর্ট হয়ে গেল, এই 3 টিডি এখন এনার্জাইজ হবে। এনার্জাইজ হওয়ার পরে এই যে এইটা তখন শর্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এইটা শর্ট হয়ে গেলে তোমার তখন এই যে কারেন্টটা তখন কি হবে, এই রেজিস্টরের মধ্য দিয়ে না যাইয়া এই যে রিলের মধ্য দিয়ে এদিক দিয়ে বুঝতে পেরেছো অপারেশন? সো এইখানে কিন্তু স্পেশাল টাইপ অফ একটা রিলে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে টাইম ডিলে রিলে। সো টাইম ডিলে রিলে নিয়ে এটা কিভাবে সার্টেন টাইম পর পর তোমার সুইচিং করতেছে সেটা যদি জানতে চাও তাহলে সেটা তুমি আলাদাভাবে স্টাডি করতে পারো, টাইম ডিলে রিলে নিয়ে আলাদাভাবে করতে পারো। বাট মোর অর লেস এইখানে অপারেশনটা এরকম। এইখানে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, একটু ট্রিকি। এজ ইউজুয়াল আগের মতো এখানে কিন্তু তোমরা তিন ধরনের প্রোটেকশন পাবে। এটা হচ্ছে একটা হচ্ছে তোমার শর্ট সার্কিট প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন, আর হচ্ছে তোমার এই আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে তো এইখানে এই যে তোমার সব কথা বলা আছে, বইও আছে, তো বইয়ের গুলাও দেখি। নেক্সট আমরা যে নতুন টপিকে ঢুকবো সেটা হচ্ছে আমরা দেখবো যে ইন্ডাকশন মোটরের স্পিড কিভাবে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? বেসিক্যালি দেয়ার আর টু টেকনিকস। একটা হচ্ছে তোমার টু ভ্যারি দ্য সিনক্রোনাস স্পিড which is the speed of stator and rotor magnetic field, since the rotor speed always remains near in sync. That means synchronous speed কি সেটা কিন্তু আমরা অলরেডি জানি। সো এই সিনক্রোনাস স্পিডটাকে ভ্যারি করে আমরা কিন্তু এই স্পিড কন্ট্রোল করতে পারি। এটা একটা হতে পারে টেকনিক। আর একটা টেকনিক হতে পারে যে তোমার মোটরের যে স্লিপ আছে সেই স্লিপটাকে চেঞ্জ করো। সো স্লিপকে চেঞ্জ করলেও কিন্তু তুমি স্পিড কন্ট্রোল করতে পারবে। সো দুইটা টেকনিক আছে। সো এইটার আবার একটা সাব গ্রুপ আছে। সাব গ্রুপ বলতে তোমার যে যখন তুমি স্পিড কন্ট্রোল করবা ইউজিং তোমার এই যে ইন সিঙ্ক, দ্যাট মিন্স হচ্ছে বাই ভ্যারিং ইন সিঙ্ক, সিনক্রোনাস স্পিডটাকে ভ্যারি করে তুমি স্পিড কন্ট্রোল করবা, সেইটার আবার দুইটা সাব গ্রুপ আছে। একটা হচ্ছে তুমি যদি এই ইকুয়েশনটা দেখো তাহলে এখানে দুই ভাবে কিন্তু তুমি এইটাকে চেঞ্জ করতে পারো, এই ইন সিঙ্ক। একটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, আর একটা হচ্ছে তোমার পোল চেঞ্জ করে। সো বাই চেঞ্জিং দ্য ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি একটা মেথড হতে পারে, আর বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ পোলস অন দ্য মেশিন এটা একটা টেকনিক হতে পারে, ঠিক আছে? এই নাম্বার অফ পোলস আবার দুই ধরনের। একটা হচ্ছে মাল্টিপল স্ট্যাটর উইন্ডিংস, আমরা সবগুলো আলোচনা। আমাদের আগে থেকে একটু ভালো হয়েছে না? সরি, মনে করি আগে থেকে একটু ভালো হয়েছে। আর হচ্ছে মেথড অফ কনসিকুয়েন্ট পোল, মেথড অফ সিকুয়েন্ট
পোল। এই দুইটা টেকনিক আমরা হচ্ছে যে পোল চেঞ্জিং এর মধ্যে দেখব, যে নাম্বার অফ পোলস কিভাবে চেঞ্জ করা যায়। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সিটা তো আলাদা। তাহলে দেখছো কোথা থেকে কোথায় গেলাম। এনসিং দিয়েও চেঞ্জ করা যায়, বাই ভ্যারিং দ্য স্লিপ সেটা দিয়েও চেঞ্জ করা যায়। এনসিংটাকে আবার দুই ভাবে মানে দুইটা প্রসেসে আমরা করতে পারি, চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে বাই চেঞ্জিং দ্য ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, বাই চেঞ্জিং দ্য নাম্বার অফ পোলস। আর এই পোলের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আবার পাবা, একটা হচ্ছে মেথড অফ কনসিকুয়েন্ট পোল, আর হচ্ছে মাল্টিপল স্ট্যাটার। এই হচ্ছে টেকনিক। সো তোমার ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোল বাই পোল চেঞ্জিং, আমরা হচ্ছে এখন এই টপিকে আছি। সো পোল চেঞ্জিং এর মধ্যে দুইটা ক্যাটাগরি একটু আগে বলছি, মেথড অফ কনসিকুয়েন্ট পোলস, মাল্টিপল স্ট্যাটার। সো তুমি যদি এই যে এখানে এই ডায়াগ্রামটা দেখো, একটা টু পোলের স্ট্যাটর উইন্ডিং এর ডায়াগ্রাম দেখা আছে, যেটা হচ্ছে তোমার এইখানে আমরা চাইলে পোল চেঞ্জ করতে পারবো। মানে মেইনলি আমরা যেটা করব, যে আমাদের যে স্ট্যাটরের যে উইন্ডিংস আছে, সো এই উইন্ডিংস গুলার তোমার মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, সো এই কারেন্ট ফ্লোর ডিরেকশনটা আমরা চেঞ্জ করব। ঠিক আছে, সো আমরা দেখবো যে এই ডিরেকশন যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমাদের পোল জেনারেট হবে নতুন করে। ঠিক আছে, তো এখানে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না। সো নেক্সট কয়েকটা স্লাইডে দেখবা যে এটা আরো সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করা হবে। তো এখানে তোমার এই যে অ্যাঙ্গেল গুলা কিন্তু খুবই মানে রোটর পিচ যেটা, সেটা কিন্তু খুবই কম, দেখা গেছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আচ্ছা, এখন এইখান থেকে ধরো আমি একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম নিয়ে ধরো তোমার জাস্ট দুইটা কয়েলের জন্য দেখ, যেমন ধরো তোমার এইখানে যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে, তোমার এই যে কারেন্ট কোথা থেকে কোথায় ঢুকতেছে। ঠিক আছে, এই যে এখানে যদি তুমি এই স্ট্রাকচারটা দেখো, এইটাই হচ্ছে তোমার এই যে এইখানে সেটআপ করা আছে। ঠিক আছে, সো এইখানে তো অবশ্য অত ভালো বোঝা যায় না, এই কারণে সেটাকে আলাদাভাবে নিয়ে এখানে ড্র করা হয়েছে। যে তুমি কয়েলটাকে যদি আলাদা ড্র করো তাহলে কি হবে। তাহলে দেখো এই যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। প্রথমে কি এ নট প্রাইমের মধ্যে দিয়ে ঢুকলো, সরি A1 প্রাইমের মধ্যে দিয়ে ঢুকলো, A1 দিয়ে বের হইলো, তারপরে সেইটা আবার ঢুকলো কোথায়, A2 এর মধ্যে। তারপর হচ্ছে তোমার ফাইনালি এদিক দিয়ে বের হয়ে এই যে দিক দিয়ে চলে আসে। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা সেটআপ। যে তুমি যখন এই সেটআপে কারেন্ট ফ্লো হবে, তাহলে তুমি দেখবা যে তোমার এখানে একটা নর্থ পোল তৈরি হবে আর একটা সাউথ পোল তৈরি হবে। সো নর্থ পোলটা তৈরি হবে তোমার এই যে যেহেতু তোমার কারেন্ট যেখান থেকে ঢুকতেছে, সো সেইখানে তৈরি হবে নর্থ পোল, আর কারেন্ট যেখান থেকে যেদিক দিয়ে বের হয়ে যাচ্ছে সেখানে তোমার সাউথ পোল তৈরি। এটা হচ্ছে তোমার এই কনস্ট্রাকশনের জন্য। ঠিক আছে, যে তুমি যদি এই কনস্ট্রাকশনে যদি তোমার কারেন্ট ফ্লো দুইটা পোলের দুইটা মানে একটা সিঙ্গেল কয়েলের মধ্যে দিয়ে যদি এইভাবে কারেন্ট ফ্লো, তাহলে তুমি এই যে একটা নর্থ পোল পাবে, একটা সাউথ পোল। সো ম্যাগনেটিক ফিল্ড লিভস দ্য স্ট্যাটর ইন দ্য আপার ফেজ গ্রুপ, দ্যাট মিন্স হচ্ছে যেটার কথা বলতেছে। আচ্ছা, and enters the stator in the lower phase group, south pole. This winding is thus producing two stator magnetic poles. মানে এখানে দুইটা পোল কিন্তু তৈরি হয়েছে, যে নর্থ পোল সাউথ পোল। নর্থ দিয়ে বের হইলো ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, সাউথ পোল দিয়ে ঢুকলো। ঠিক আছে, আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন তুমি এই সেটআপটাকে যখন তুমি এরকম করে, তো একটু আগে কি হয়েছে, একটু আগে আমার কারেন্ট ঢুকছে কিভাবে দেখি, A1 প্রাইম, A1, তারপর হচ্ছে A2 প্রাইম। আমার সিকোয়েন্সটা ছিল এরকম। এখন যদি আমার সিকোয়েন্সটা এরকম হয়ে যায় যে A1 প্রাইম, A1, A2 প্রাইম, A2, সো প্রাইমটা কিন্তু এখানে পরে ছিল, তো এখানে কিন্তু আমি আগায় নিয়ে আসি। তার মানে দেখো এই যে A1 প্রাইম দিয়ে ঢুকলো, A2 প্রাইম দিয়ে বের হলো, তারপর আমি A2 প্রাইম দিয়ে কারেন্ট ঢুকলো, তারপরে দিক দিয়ে। ঠিক আছে, এই যে এখান থেকে বের হলো। সো এই সেটআপে যখন কারেন্ট ফ্লো হবে, তখন ইন্টারেস্টিং ব্যাপার, এইখানে কিন্তু তখন দুইটা নর্থ পোল। এটা হচ্ছে তোমার ওই যে যখন কারেন্ট ফ্লো হয়, তোমার ওই যে কারেন্ট ফ্লোর ডিরেকশন অনুযায়ী তুমি যদি ওই যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো বের করার চেষ্টা করো, যে কোন দিকে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন বের হয়, তখন কিন্তু এখানে তোমার দুইটা পোল, সরি চারটা, টোটাল পোল তৈরি হবে চারটা, কিন্তু নর্থ পোল তৈরি হবে দুইটা।
ঠিক আছে, এখন দুইটা যদি নট পোল তৈরি হয়, দেখো খেয়াল করে দেখো, দুইটা নট পোলই কিন্তু তোমার স্ট্যাটার উইন্ডিংস থেকে ভিতর দিকে বের হয়েছে। সো অবভিয়াসলি দুইটা নট পোল থাকলে কিন্তু দুইটা সাউথ পোল, এবং আমরা জানি যে এইগুলাকে বলা হচ্ছে কনসিকুয়েন্ট সাউথ পোল। যে নর্থ পোল থেকে তোমার লাইনগুলো বের হয়ে তার কাছাকাছি যে সাউথ পোল গুলো আছে সেইখানে কিন্তু সে আস্তে আস্তে ঢুকে যাবে। বুঝতে পেরেছো? সো তোমার এইভাবে কিন্তু আমরা চাইলে পোল চেঞ্জ করতে পারি, যে তোমার কি বলে কানেকশন চেঞ্জ করে, দুইটা কয়েলের মধ্যে আমরা কানেকশন চেঞ্জ করে আমরা কিন্তু তোমার সার্কিটের পোল গুলাকে কিন্তু চেঞ্জ করতে পারি। সো এটা হচ্ছে তোমার পোল চেঞ্জিং মেথড। ঠিক আছে, যে কিভাবে তোমার পোল চেঞ্জ করে। ওকে, সো এইখানে তোমার একটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য পোল চেঞ্জিং উইন্ডিং দেখানো হয়েছে। আর একটু আগে যে ফিগারটা দেখলাম সেটা হচ্ছে যে তোমার টু পোল কনফিগারেশন, ওয়ান কয়েল ইজ এ নর্থ পোল এন্ড দ্য আদার ওয়ান ইজ এ সাউথ পোল। আর এই ফিগারে যেটা দেখতেছি, when the connection on one of the two coils is reversed, they are both north poles and the magnetic flux returns to the stator at points halfway between the two coils. That means হচ্ছে যে halfway between the two coils সেটা কথা বলছি। The south poles are called consequent poles and the winding is now a four pole winding. বুঝতে পেরেছো? সো বইয়ে আরো সুন্দর করে দেওয়া আছে, অবভিয়াসলি আমি তো ভালো পড়াইতে পারি না। ঠিক আছে, সো তোমরা বই থেকে যদি আমার কোনো কিছু গ্যাপ থাকে তোমরা সেটা ফিল আপ করো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। গুড, কোনো কোশ্চেন নেই, তাহলে অনলাইনে ক্লাস নেই, ভালো, কোনো কোশ্চেন থাকে না। মাহিরও কোনো কোশ্চেন করে না, নাকি সবাই ঘুমায় আছে? না স্যার জেগে আছি স্যার। সাদমিন সুলতানা আর মাহির ছাড়া দেখি দুই একজন কথা বলো তো, দেখি কে কে আসো। রাফাতুল হক শুনতেছ? স্যার রাফাতুল হকের হয়তো মাইক নাই, ওকে সব ক্লাসে স্যাররা জিজ্ঞেস করলেও হচ্ছে মেসেজ দেয় যে স্যার আমার মাইক নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক শুনলেই হবে, মনোযোগ দিয়ে শুই না। তারপর হচ্ছে আঁকি আসো তো, তাই না? জি স্যার। আজকে এলিজা আক্তার দেখতেছি, এলিজা আক্তার কি শুনতে পাচ্ছে? জি স্যার। হচ্ছে মাফরিল, ইয়েস স্যার। মাফরিল কি বুঝতেছো নাকি যা শুধু শুনে যাচ্ছ, মাথার উপর দিয়ে যাচ্ছে? তুমি আগের ক্লাসগুলোতে ছিলা? মাফরিল কই গেল? জি স্যার ছিলাম। আগের ক্লাসগুলো বুঝছো? জি স্যার। হ্যাঁ, তোমার কথা আস্তে আস্তে আসতেছে, কেটে কেটে। তোমার মনে হয় ইন্টারনেটের একটু সমস্যা। ঠিক আছে, তুমি মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা, আজকে দেখা যাচ্ছে উৎস আছে, মাহির শাহরিয়ার রশিদ উৎস। উৎস কি মাইক আছে নাকি? মাইক থাকলে কথা বলো। হ্যালো 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 বলতেছে কি আবার? স্যার, আপনি মনে হয় আনমিউট করলেন আমাকে। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি শুনতেছো? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতেছি। হ্যাঁ, মানে বুঝতেছো কিছু নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতেছি নাকি জানি না, কিন্তু শুনতেছি স্যার। বুঝতেছি নাকি জানি না, তার মানে বুঝতেছো না। তাহলে তুমি যেটা করবা, অনেক কিছু কিন্তু পড়াই ফেলছি অলরেডি। এই দেখো স্লাইড নাম্বার, এখন আমরা আছি স্লাইড নাম্বার 148। তো ইন্ডাকশন মোটরের স্লাইড নাম্বার 148 আছে। ঠিক আছে, সো স্লাইড দেখে ভয় পাও না, বই থেকে একটু ভালোভাবে তোমার কিন্তু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, অল্প অল্প করে পড়াশোনা করো, সবার জন্য বলতেছি, অল্প অল্প করে পড়াশোনা করো, না হলে তোমাদের পরীক্ষা হলে কিন্তু প্রেশার হয়ে যাবে। ঠিক আছে, যে যাই করো না কেন, এখন তো তোমাদের রুটিন চেঞ্জ হয়ে গেছে, আসলে পড়াশোনা বাদে সব রুটিন আর কি আছে। তো যে যেটাই করো না কেন, পড়াশোনাটা অল্প অল্প করে চালাই যাবে, কারণ নভেম্বরে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি খুলে যেতে পারে, বুঝছো? সো ইউনিভার্সিটি খুলে গেলে কিন্তু তোমরা সবাই ডেট। স্যার এটা কি শুনাইলেন স্যার?
ঠিক আছে। সো আমি আগে আচ্ছা থেকে স্যার, যদি স্যার কারো যদি ধরেন স্যার মানে আল্লাহ না করুক যে পরীক্ষা চলাকালীন সময় করোনা হইলো, এখন তার ক্ষেত্রে স্যার কি হতে পারে? সে কি ড্রপ টোটালি? না না, সেটা তোমরা তাদের সাথে মানে ইউনিভার্সিটি অথরিটি যদি করতে চায় তাহলে তোমরা তাদের সাথে আলাপ করবা যে করোনা হইলে, আল্লাহ না করুক যদি হয়ে যায় তাহলে কি হবে না হবে। ঠিক স্যার আছে? মানে পরীক্ষা চলাকালীন সময় আর কি, পরীক্ষার সময়। বুঝছি, তোমার কথা আমি বুঝতে পারছি। তো এরকম একটা কথাবার্তা আর কি চলতেছে যে কিভাবে নভেম্বরে ইউনিভার্সিটি খোলা যায়। তো সেটাই তোমাদেরকে একটু মানে হেডস আপ দিয়ে রাখলাম। তো নভেম্বরে যদি ইউনিভার্সিটি খুলে, তো এখন থেকে যদি তোমরা একটু টুকটাক মানে অ্যাটলিস্ট অভ্যাস না করো যে 1 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা করে ধরো বই নিয়ে বসলা, এখন বই নিয়ে বসে থাকতে দেখবে বিরক্ত লাগে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ হচ্ছে আমার নিজেরই বিরক্ত লাগে। কারণ হচ্ছে আমি নিজেও তোমার 4-5 মাস তোমার এই পড়াশোনার অত ওইরকম পড়াশোনার মধ্যে নেই। ঠিক আছে? তো তখন কিন্তু তোমাদের অনেক কষ্ট হবে। ঠিক আছে? তখন তোমরা স্যার কনসেন্ট্রেট স্যার করতে এই পারবে না। প্রবলেমটা স্যার আপনি ওভারকাম করেন কিভাবে স্যার, যদি একটু এখন পরামর্শ আমি তো শিক্ষক মানুষ, আমার তো ওভারকাম করতেই হবে। এখন আমি তো আর নিশ্চয়ই তোমাদের এই যে ক্লাসগুলা তো আর নিশ্চয়ই না কমপ্লিট করে আমি যেতে পারবো না, তাই না? মানে আমার তো স্যার পড়াশোনা করতেই হবে, তোমাদের স্যার জন্য আমার স্লাইড বানাইতে হবে, তোমাদের জন্য ছাত্র এটা লেভেলে আমার স্যার কি কষ্ট হলেও করানো? করতে হবে। সো তোমরাও এভাবে চিন্তা করো যে তোমাদের কষ্ট হইলেও পরীক্ষা দিতে হবে, কষ্ট হইলেও তোমাদের রেজাল্ট ভালো করতে হবে। ঠিক আছে? এইভাবে যদি চিন্তা করো তাহলে দেখবা যে পড়াশোনা করতে মনে চাবে। আর অভ্যাসটা আস্তে আস্তে করো যে প্রতিদিনই 1 ঘন্টা 2 ঘন্টা করে বই নিয়ে তুমি বসে থাকো। তুমি বই সামনে নিয়ে ধরো, তুমি প্রথম কয়েকদিন দেখবা যে তোমার পড়তে মনে চাবে, 1 লাইন পড়লে দেখবা তোমার মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু তুমি বসে থাকো, টেবিলে বসে থাকার অভ্যাস করো, তাইলে দেখবা একসময় তোমার আস্তে 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 আবার ফ্লোটা চলে আসবে। ঠিক আছে? কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনলাইনে শুধু ক্লাসে নিয়ে যাচ্ছি, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সব টিচাররা শুধু ক্লাসে নিয়ে যাচ্ছি এবং তোমরা শুধু জাস্ট শুনতেছো এবং তোমরা জাস্ট ওয়েট করতেছো যে হ্যাঁ সবাই তো রেকর্ডিং দেয়, তো আমাদের সমস্যা নাই, আমরা পরে রেকর্ডিং দেখি। ঠিক আছে? তো পড়াশোনা হয়তো বা কেউই করছে, আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে সামনের দিকে আগায় যাই, দেশকে সামনে নিয়ে যাই। আচ্ছা, তো এইখানে তোমার এই কথাগুলাই মানে মেইন মেইন পয়েন্ট গুলাই বলা হয়েছে যে ওই যে তুমি কিভাবে ডিরেকশন অফ কারেন্ট ফ্লো চেঞ্জ করলে তোমার কিভাবে তোমার পোল সংখ্যা বাড়ে কমে, সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে। ঠিক আছে? তো তোমার এখানে এই যে আরেকটা জিনিস দেখো যে তোমার মোটরটা যদি তোমার, তাহলে আমরা কি করলাম যে 2 পোল মোটরকে, 2টা পোলের মোটরকে আমরা কিন্তু 4টা পোলের মোটরে অপারেট করাতে পারবো। সো এই ক্ষেত্রে আমাদের রেজাল্টিং যে ম্যাক্সিমাম ফ্লাক্স হবে সেইটার 3টা ক্যাটাগরি থাকবে। যে আমরা চাইলে ম্যাক্সিমাম ফ্লাক্স কে, অথবা সরি ম্যাক্সিমাম টর্ক, যেটা ম্যাক্সিমাম টর্কের কথা বলছি, আছে টর্ক বলতেছি ফ্লাক্স। আচ্ছা, সো রেজাল্টিং ম্যাক্সিমাম টর্ক যেটা, সেটা চাইলে তোমার 3টা ক্যাটাগরি দিতে পারো। একটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট টর্ক, একটা স্কয়ার ল টর্ক, যেখানে তোমার টর্কটা হবে হাফ অফ ইটস প্রিভিয়াস ভ্যালু। দ্যাট মিন্স হচ্ছে আগে যদি তোমার টর্ক হয় 4, তাহলে পরে হয়ে যাবে টর্ক 2, ম্যাক্সিমাম টর্কটা 2 হয়ে যাবে। ঠিক আছে? সো টুয়াইস ইটস প্রিভিয়াস ভ্যালু, দ্যাট মিন্স হচ্ছে তোমার কনস্ট্যান্ট আউটপুট পাওয়ার কানেকশন। সো ডিপেন্ডিং অন হাউ দ্য স্ট্যাটর উইন্ডিংস আর রিঅ্যারেঞ্জ। সো তোমার স্ট্যাটর উইন্ডিংসটাকে আমরা কিভাবে রিঅ্যারেঞ্জ করব সেইটার উপরে বেস করে তোমার এই ধরনের এই যে কনস্ট্যান্ট আউটপুট আমরা পাইতে পারি, কনস্ট্যান্ট আউটপুট পাওয়ার। সো একটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট আউটপুট পাওয়ার, একটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট টর্ক, আর একটাকে বলা হচ্ছে তোমার হাফ হাফ টর্ক কানেকশন। সো এই হাফ টর্ক কানেকশন এটা কিন্তু তোমার ফ্যানে ইউজ। ঠিক আছে? আচ্ছা, তোমার এই যে এখন যে তোমার স্ট্যাটরের যে তাহলে পসিবল কানেকশনস কি কি হইতে পারে আর তাদের ইফেক্ট তোমার টর্ক স্পিড কার্ভে কি রকম পড়বে, সেটা হচ্ছে পরের 2টা স্লাইডে আমি আলোচনা করব। তার আগে আমরা একটু দেখতে চাই যে আমাদের এই পোল চেঞ্জিং মেথড, যেটা একটু আগে আলোচনা করলাম, যে এইটার ডিসঅ্যাডভান্টেজটা কি। তো এটার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার স্পিডটা কিন্তু অলওয়েজ তোমার 2:1 রেশিওতে থাকে। ঠিক আছে? সো তুমি এই রেশিওর বাইরে কিন্তু তুমি স্পিড কন্ট্রোল করতে পারো। সো তোমার স্পিড যদি হয়, কথার কথা, একটা স্পিড যদি হয় 1000, তুমি যদি পোল চেঞ্জ করো তাহলে তোমার স্পিড হয়ে যাবে 500। ঠিক আছে? সো 2:1 রেঞ্জে থাকে।
সো এইটা কিন্তু তাহলে আমরা এটা কিন্তু খুব ডিজায়ারেবল কন্ডিশন যে আমরা চাই কি স্পিডটাকে আমরা একটা রেঞ্জ অফ স্পিডের মধ্যে কন্ট্রোল করব। সো এই লিমিটেড রেঞ্জের মধ্যে কিন্তু আমরা কন্ট্রোল করতে চাই। আচ্ছা, সো আমরা কিভাবে এটাকে ওভারকাম করতে পারি? আমরা চাইলে ওভারকাম করতে পারি মাল্টিপল স্ট্যাটর উইন্ডিংস দিয়ে। সো মাল্টিপল স্ট্যাটর উইন্ডিংসটা কি? তো মাল্টিপল স্ট্যাটর উইন্ডিংসটা হচ্ছে তুমি চাইলে তোমার স্ট্যাটরে মাল্টিপল উইন্ডিংস তুমি আলাদা আলাদা ভাবে সেট আপ করতে পারো। যেমন ধরো তোমার মোটরটাকে যদি তুমি 1800 রিভলিউশন পার মিনিটে ঘোরাতে চাও, তাহলে তার জন্য এক ধরনের স্ট্যাটরের সেটআপ, স্ট্যাটরের এক ধরনের উইন্ডিংস এর সেটআপ থাকবে। 1200 রিভলিউশন পার মিনিট যদি করতে চাও, তাহলে তার জন্য আলাদা স্ট্যাটরের সেটআপ থাকবে। ঠিক আছে, সো এটা তুমি স্ট্যাটর সেটআপ নাম্বার 1, স্ট্যাটর সেটআপ নাম্বার 2 তুমি করতে। সো যখন তোমার যেটা দরকার হবে, যে তোমার যদি মনে হয় যে না আমি ইনিশিয়ালি 1200 রিভলিউশন পার মিনিটে ঘোরাবো, তখন তুমি এই স্ট্যাটর নাম্বার 2 তে তোমার যে স্ট্যাটর নাম্বার 2 সেটআপ যেটা আছে সেখানে তুমি কারেন্ট মানে বাইরে থেকে সাপ্লাই দিবে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল সাপ্লাই। আর যদি মনে হয় যে না আমি 1800 রিভলিউশন পার মিনিটে ঘোরাবো, তাহলে তুমি বাইরে থেকে ইলেকট্রিক্যাল সাপ্লাই এই সেটআপের মধ্যে স্ট্যাটর সেটআপ নাম্বার। ঠিক আছে, তো এইটারও কিন্তু আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সো এই তোমার মাল্টিপল স্ট্যাটর উইন্ডিং দিয়ে তুমি যেই স্পিডে চাও না কেন তুমি পারবা, কিন্তু এইটার বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক কস্টলি। কারণ তুমি চিন্তা করে দেখো, তোমার প্রত্যেকটা আলাদা আলাদা স্পিডের জন্য আলাদা আলাদা তোমার স্ট্যাটরের সেটআপ করতেছে। ঠিক আছে, সো অবভিয়াসলি এটা কিন্তু তোমার কয়েল কিন্তু প্রচুর কয়েল, সো তোমার তখন কিন্তু তোমার এটার এক্সপেন্সও বেড়ে যায়। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার ওভারঅল তোমার পোল চেঞ্জিং মেথড। সো পোল চেঞ্জিং মেথড কিন্তু তার মানে মনে হচ্ছে যে খুব একটা কাজের কিছু না, কি বলো তুমি নাকি? মানে এখানে তো খালি সমস্যাই আর সমস্যাই দেখো। কারণ তোমার এই যে মাল্টিপল স্ট্যাটর উইন্ডিংস তোমার মানে মেথড অফ কনসিকুয়েন্ট পোলের থেকে ভালো, কিন্তু আমার এখানে এক্সপেন্স অনেক বেশি, মানে এটা অনেক কস্টলি হবে, অনেক দাম। সো পোল চেঞ্জিং মেথডটা কিন্তু আমার মনে হয় স্পিড কন্ট্রোলের জন্য, এটা আমি আমার পার্সোনালি আমি বলতেছি, মানে কোথাও কোনো বই পাইনি, মানে স্পিড কন্ট্রোলের জন্য এটা ভালো মেথড হবে। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার ওই যে একটু আগে বলছিলাম যে স্ট্যাটরের তোমার কি কি পসিবল স্ট্যাটর কানেকশনস হইতে পারে, সেইটার কিছু সেটআপ এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো তুমি যদি এই যে এই সেটআপে কানেক্ট করো, এখানে আবার বলা আছে যে তোমার এই যে স্পিড লো হবে কখন, হাই হবে। তো তুমি যদি তোমার লাইন কারেন্ট যেগুলো আছে L1 L2 L3, সেটা যদি তুমি T1 T2 T3 তে দাও, আর হচ্ছে তোমার T4 T5 T6 যদি ওপেন থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে স্পিডটা পাবো সেটা হবে লো স্পিড। আর যদি তুমি তোমার লাইন কারেন্ট যদি T4 5 6 এ দাও এবং 1 2 3 যদি এট এ টাইম যদি তোমার ওপেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি হাই স্পিড পাবে। এভাবে করে করে বিভিন্ন সেটআপ আছে, 3টা সেটআপ আছে। ঠিক আছে, এই 3টা সেটআপের জন্য তোমার এই যে 3টা গ্রাফ, যে সেটআপ নাম্বার A, মানে সেটআপ নং A, সেটআপ B, সেটআপ C, 3টা সেটআপের জন্য এই যে A B C। ঠিক আছে, আর হচ্ছে এই 3টার ক্ষেত্রে তোমার হাই স্পিডের জন্য আলাদা, আর এটা হচ্ছে তোমার লো স্পিড গ্রাফ, এই যে এটা। তাহলে তোমার সেটআপ নাম্বার A কে কিন্তু আমরা বলতে পারি কনস্ট্যান্ট টর্ক কানেকশন। খেয়াল করে দেখো কিভাবে কনস্ট্যান্ট টর্ক কানেকশন। কারণ হচ্ছে সেটআপ A তে যদি তুমি কানেক্ট করো এবং এই সিকোয়েন্স যদি তুমি রাখো, তাহলে কিন্তু তোমার এই যে দেখো টর্ক কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে এইটা হাই স্পিডের যে টর্ক, লো স্পিডেও কিন্তু সেম টর্ক আছে। ঠিক আছে, তো এই কারণে এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট টর্ক কানেকশন। আচ্ছা, সেটআপ B এর ক্ষেত্রে দেখো কি হয়ে গেছে, ম্যাক্সিমাম টর্ক যেটা সেটা কিন্তু এটা ডাবল হয়ে গেছে। সো ডাবল হয়ে গেলে জানি কি বলে সেটাকে, কনস্ট্যান্ট পাওয়ার। এই যে যদি তোমার টুয়াইস ইটস প্রিভিয়াস ভ্যালু হয় ম্যাক্সিমাম টর্ক, তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট আউটপুট পাওয়ার। ঠিক আছে, সো এখানে কিন্তু সেটা বলা আছে, এই যে 2 নম্বর কনস্ট্যান্ট হর্স পাওয়ার কানেকশন। ঠিক আছে, তো এখানে কিন্তু পাওয়ার কনস্ট্যান্ট, কিন্তু তোমার টর্ক একটা আরেকটা ডাবল। আর তোমার সেটআপ 3 হচ্ছে ফ্যান টর্ক কানেকশন, দ্যাট মিন্স হচ্ছে তোমার হাফ হয়ে যাবে টর্ক। তো এই যে ম্যাক্সিমাম যে টর্ক হাই স্পিডে লো স্পিডে দেখো সেটা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে করে করে তোমার টর্ক স্পিড কার্ভগুলো এই যে এখান থেকে আসছে।
আচ্ছা, নেক্সট আমরা যেটা আলোচনা করব, মাথা ধরে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, না একটু ধৈর্য ধরে থাক, কারণ আজকে শেষ হবে না ইন্ডাকশন মোটর। আশা করা যাচ্ছে যে নেক্সট ক্লাসে হয়তো বা ইন্ডাকশন মোটর শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমাদের আরেকটা টপিক বাকি থাকবে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। ইনশাআল্লাহ আমাদের নেক্সট উইকের মধ্যে সিলেবাস কমপ্লিট। সো আমার কাজ শেষ হয়ে যাবে, তো তোমাদের কাজ বাকি থাকবে, কারণ তোমরা তো পড়াশোনা করো না, সো তোমাদের এটা বাকি আছে। আচ্ছা, আমরা দেখি কারে মিট করো। পিনক চৌধুরী আছো নাকি? পিনক চৌধুরী, হ্যালো, জি স্যার। হ্যাঁ, ভালো আছো তুমি? জি স্যার, ভালো আছি স্যার। হ্যাঁ, নতুন কোনো গান কম্পোজ করছো? স্যার নতুন এক গান কম্পোজ তো করা হয় নাই, বাট মানে একটা গিটারের ইনস্ট্রুমেন্টাল মানে মানে করার ট্রাই করতেছি আর কি। আর এমনি কি নতুন কোনো ইনস্ট্রুমেন্ট শিখছো গিটার ছাড়া? না, গিটার ছাড়া আলাদা করে তো ইনস্ট্রুমেন্ট শেখা হয় না, গিটারটা নিয়ে আছি আর কি। আর ক্লাসিক্যাল গিটার মানে ধরবো আর কি, এই মাসের মধ্যে ধরার প্ল্যানিং চলতেছে আর কি। ঠিক আছে, একটু পড়াশোনাও করো পাশাপাশি নাকি? স্যার পড়াশোনা করতেছি অল্প অল্প স্যার, আবার পড়াশোনা আসতেছে। ভেরি গুড, ঠিক আছে, অল্প অল্প করে পড়াশোনা আসো। যেটা তোমার যে টপিক মানে যে কোর্স ভালো লাগবে সেটাই তুমি করো প্রথম দিকে। ঠিক মানে আছে, শুরু করছি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস। ভালো আছে। আচ্ছা, তারপরে দেখি আর কার সাথে কথা বলতে চাই। আচ্ছা, উদয় নামে একটা ছেলে ছিল, ফুটবল খেলতো, ওরে আমি ক্লাসে পাই না। ওর ব্যাপারে কি কেউ কোনো হ্যাঁ, আপডেট দিতে ও পারে? হচ্ছে ওর বাবা হচ্ছে একদম বেড রিডেন হসপিটালে ছিল, তো এই জন্য ও অনেকদিন ক্লাস মিস করে। তো এখন হচ্ছে আবার শুরু করছে, এখন পিছন থেকে দেখে আসতেছে, তো এই জন্য আর কি কারেন্ট ক্লাস গুলোতে অ্যাটেন্ড করে না। আচ্ছা, ওর বাবা কি হয়েছিল? আঙ্কেল হার্ট অ্যাটাক করেছিল। এখন কেমন আছে? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট রিকভারি পিরিয়ড তো, ও আই গেস ব্যস্ত বেশ। আচ্ছা, মানে এমনি তোমার হার্ট অ্যাটাক করলেও, মানে অনেকে তো ধরো তোমার হার্ট অ্যাটাক হইলে মানে এমনি নড়াচড়া করতে পারে, তো চলাচল করতে পারে তো, তাই না নাকি? হ্যাঁ হ্যাঁ পারে, আর কি হার্ট অ্যাটাক করার 1 মাস পরে আঙ্কেল হচ্ছে ওপেন হার্ট সার্জারি করেছে। তো বুঝতে পেরেছি। এই যে তোমার রিং পড়েছে নাকি? না স্যার, রিং পরানোর মতো অবস্থা ছিল না। বুঝতে পেরেছি, বুঝতে পারছি। তাহলে তো ওর আসলে মানে আমি খুঁজতেছিলাম ওরে, যে ওরে আমি দেখি না class এ। তো এই কারণে, কারণ ও তো রেগুলার থাকে। যাই হোক, আমি জানতে পারলাম। ওকে, মোটামুটি তো এই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। একটু ব্রেক হয়েছে আমাদের একটা, আমরা একটু জেনারেল ডিসকাশন করতেছিলাম। নেক্সট আমরা যে টপিকটা আলোচনা করবো, আমরা ওই ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোলেই আছি। একটু আগে আমরা দেখলাম যে কিভাবে তোমার পোল চেঞ্জ করে করা যায়। তো এখন আমরা আস্তে আস্তে ইসে ঢুকবো, মানে ওই যে স্পিড, সিনক্রোনাস স্পিডটাকে চেঞ্জ করে কিভাবে করা যায় স্পিড কন্ট্রোল। তো সিনক্রোনাস স্পিডের মধ্যে আবার তোমার যে দুইটা ক্যাটাগরি ছিল, লাইন ফ্রিকোয়েন্সি আর হচ্ছে তোমার পোল চেঞ্জ। তো পোল চেঞ্জটা দেখিয়ে ফেললাম, এখন হচ্ছে তোমার এই যে লাইন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে কিভাবে করা যায় সেটা দেখি। তো এইখানে তোমাদের সবকিছু দেখার আগে আগে একটা এই যে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, যে তোমার সিনক্রোনাস স্পিডটা রেটেড কন্ডিশনে তোমার সিনক্রোনাস স্পিড যেটা থাকবে সেটাকেই কিন্তু আমরা আমরা বলবো বেজ স্পিড। তো মোট কথা সিনক্রোনাস স্পিডের আরেকটা টার্ম তোমরা পাবা, সেটাকে অনেক সময় বেজ স্পিড বলা হচ্ছে। ঠিক আছে, তোমরা বইয়ে দেখবা যে এটাকে বলা হচ্ছে বেজ স্পিড, মানে বারবার শুধু এই টার্মটা আসতেছে, বেজ স্পিড বেজ স্পিড। তো বেজ স্পিড যখনই বলবে তখনই তোমরা বলবা, মানে বুঝবা যে এটা আসলে সিনক্রোনাস স্পিডই, কিন্তু রেটেড কন্ডিশন। ঠিক আছে, মোট কথা সিনক্রোনাস স্পিড, এটাকে আমরা বেজ স্পিড বলতেছি। ঠিক আছে, এখন আমরা চাইলে এই যে আমাদের যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল মানেই হচ্ছে তোমার ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, তাই না? তো আমাদের যদি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করে আমরা কিন্তু এই স্পিডটাকে অ্যাডজাস্ট করতে পারি, মোটরের স্পিডটা অ্যাবভ অর বিলো বেস স্পিড। দ্যাট মিন্স হচ্ছে আমরা এই সিনক্রোনাস স্পিডের উপরেও যেতে পারি, সিনক্রোনাস স্পিডের নিচেও আসতে পারি। ঠিক আছে,
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে কিভাবে তোমার এই কাজটা করা। সো তোমার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি যদি তুমি তোমার স্টেটরের ইন্ডাকশন মোটরে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি যদি তুমি চেঞ্জ করো, তাহলে রেট অফ রোটেশন অফ ইটস ম্যাগনেটিক ফিল্ডস উইল চেঞ্জ ইন ডিরেকশন টু দ্য চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। দ্যাট মিন্স হচ্ছে তোমার তোমার ম্যাগনেটিক ফিল্ডস তারও তোমার যে রোটেশনাল স্পিড, যেটা ম্যাগনেটিক ফিল্ডের যে রোটেশনাল স্পিড, সেটাও কিন্তু চেঞ্জ হয় ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে সাথে। সেটা কিন্তু আমরা অলরেডি একদম শুরুর দিকে কিন্তু আমরা সেই জিনিসটা অলরেডি দেখছি যে কিভাবে তোমার মানে অ্যাকচুয়ালি তুমি তো ইলেকট্রিক্যাল সাপ্লাই যেটা দিচ্ছ সেটার কারণেই তো তোমার রোটরে তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তো ইলেকট্রিক্যাল সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা, সেটার উপর বেস করেই কিন্তু তোমার রোটরের রোটেশনাল স্পিড হবে। সো তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে কিন্তু রোটেশনাল স্পিডটাও চেঞ্জ হবে। তো সেই কথাটাই আর কি এখানে শর্টলি বলছি। সো লাস্ট পয়েন্ট আমি একটু রিডিং করতে চাই। এ প্রপারলি ডিজাইনড ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ইন্ডাকশন মোটর drive can be very flexible. It can control the speed of an induction motor over a range from as little as 5% of base speed up to about twice base speed. So এইটা কিন্তু খুবই ভালো ফ্রিকোয়েন্সি, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল যদি ইউজ করে তুমি ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করতে পারছো। তো পোল চেঞ্জিং মেথডের থেকে আমার মনে হচ্ছে যে লাইন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে এই মেথডটা অনেক বেটার। ঠিক আছে, কারণ তুমি দেখো রেঞ্জ দেখো 5% অফ বেস স্পিড। সো বেস স্পিড তোমার যাওয়া হবে সেটার অ্যাজ লো অ্যাজ 5% থেকে শুরু করে তুমি বেস স্পিডের ডাবল পর্যন্ত তুমি এই চেঞ্জ করতে পারতেছো, এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে। ঠিক আছে, সো এটা খুবই ভালো একটা টেকনিক। আচ্ছা, এইখানে এই যে আমরা যে লাইন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, সো এইখানে আমাদের একটা কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেইটা when running at speeds below the base speed of the motor, that means এটা শুধুমাত্র যখন বেস স্পিডের কমে স্পিডে তুমি যখন মোটরটাকে রান করবে, it is necessary to reduce the terminal voltage applied to the stator for proper operation. মানে হচ্ছে বেস স্পিডের নিচে যখন তুমি মোটরের স্পিডটাকে মানে বেস স্পিডের নিচে যখন তুমি আস্তে আস্তে আনার চেষ্টা করবা, তখন তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জিং এর সাথে সাথে তোমার টার্মিনাল ভোল্টেজটাকেও তোমার চেঞ্জ করতে হবে, রিডিউস করতে হবে। খেয়াল করে দেখো এই যে বলতেছি। সো তোমার ধরো এইটা হচ্ছে তোমার বেস স্পিড, কথার কথা এই যে দাগ দিয়ে এটা বেস স্পিড দিলাম। সো যত তুমি এদিকে আসবা কিভাবে, তুমি ফ্রিকোয়েন্সি কমাই তো আসবে। তো এই ফ্রিকোয়েন্সি যখন তুমি কমাবা, সাথে সাথে তোমার এই টার্মিনাল ভোল্টেজটাকেও কমাইতে হবে। কেন কমাইতে হবে সেটা আমরা দেখবো নেক্সট স্লাইডে। সো এই যে টার্মিনাল ভোল্টেজটাকে যে রিডিউস করার যে মানে কনসেপ্ট, সো এই টোটাল প্রসেসটাকেই বলা হচ্ছে ডিরেটিং। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। The terminal voltage applied to the stator should be decreased linearly with decreasing stator frequency. This process is called derating. So তোমার যত তুমি বেস স্পিডের নিচে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে যত তুমি বেস স্পিডের নিচে আসতে চাবা, তত তোমার ফ্রিকোয়েন্সির চেঞ্জের সাথে সাথে ফ্রিকোয়েন্সি তুমি যে রেটে চেঞ্জ করবা, তোমার টার্মিনাল ভোল্টেজটাকেও সেই রেটেই চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি যদি তুমি যেহেতু ডিক্রিজ করতেছো, সো টার্মিনাল ভোল্টেজটাকেও তোমার লিনিয়ারলি ডিক্রিজ করে। ঠিক আছে, আচ্ছা এটা কেন? যদি আমরা এটা না করি তাহলে কি হবে? The steel in the core of the induction motor will saturate and excessive magnetizing currents will flow in the machine. আচ্ছা, সো এইটা হয়ে গেছে অনেকটা ওই যে তোমার ট্রান্সফরমারের মতো। ট্রান্সফরমারে কিন্তু তোমাদের যদি মনে থাকে, তোমাদের কিন্তু এই ধরনের একটা প্রবলেম কিন্তু আমরা দেখছিলাম যে ওই যে স্যাচুরেশনে চলে গেলে তোমার ম্যাগনেটাইজেশন কারেন্ট বেড়ে যায়। ঠিক আছে, সো তুমি ট্রান্সফরমারের ওইটা একটু রিক্যাপ করি। একদম ওই যে চ্যাপম্যানের বইয়ের শেষের দিকে একটা ছিল এই যে এই ধরনের এরকম সিমিলার একটা প্রবলেম ছিল। ঠিক আছে, আচ্ছা সো তোমার এখানে যেটা বলছে যে ইন্ডাকশন মোটরটা স্যাচুরেট হয়ে যাবে এবং তোমার এক্সেসিভ ম্যাগনেটাইজিং কারেন্ট তোমার ফ্লো করবে মেশিনে। সো এটা আমরা চাই। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে সেই প্রসেসটা ব্যাখ্যা করা হয়েছে যে কেন আমরা ডিরেটিং করতেছি। অবভিয়াসলি যেহেতু এখানে ইকুয়েশন আছে, এই ইকুয়েশন গুলো তো টাইপ করা খুব মুশকিল, সো আমি এখানে পুরোটাই
বই থেকে স্ক্রিনশট নিয়ে আর কি তোমাদেরকে দেখাচ্ছি। সো ডিরেটিং এর নেসেসিটি কেন সেটা আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। সো তোমার ট্রান্সফরমারে তোমার যে তোমার ইন্ডাকশন মোটরের ফ্যারাডেস ল থেকেও কিন্তু একই জিনিস পাবে, কারণ ইন্ডাকশন মোটরের যে অপারেশন আর ট্রান্সফরমার অপারেশন কিন্তু খুবই ক্লোজ, ঠিক না? সো তোমার ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তুমি যে ফ্লাক্সটা পাবা সেটা কিন্তু আমরা এই যে এইভাবে ফ্যারাডেস ল থেকে সেটা করতে পারি, যে এইভাবে তোমার ফ্লাক্সটা চেঞ্জ হবে। সো এখানে তোমার যদি ভোল্টেজ যেটা আছে, কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে সেটা যদি সাইনোসয়েডাল হয়, তাহলে তুমি এইখান থেকে রেজাল্টেন্ট ফ্লাক্সটা তুমি চাইলে বের করে নিয়ে আসতে পারো, ঠিক আছে? সো এখান থেকে রেজাল্টেন্ট ফ্লাক্স যদি বের করো, অবভিয়াসলি এটা মনে হয় 1 কমপ্লিট সাইকেলে বের করছে। সো তুমি ফাইনালি এই ইকুয়েশনটা পাবে। সো এটা হচ্ছে তোমার ফ্লাক্সের ইকুয়েশন, ঠিক আছে? সো এইখান থেকে আমি কি বুঝতে পারি, খেয়াল করে দেখো, এই ফ্লাক্সটা কিন্তু তোমার দুইটা জিনিসের উপরে ডিপেন্ড। একটা হচ্ছে তোমার ইনপুট ভোল্টেজ, যেটা হচ্ছে তোমার এই যে ভিটি, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, এই যে নিচে। সো ধরো তোমার ভিটিটা কনস্ট্যান্ট আছে। সো ভিটি যদি কনস্ট্যান্ট থাকে, তুমি যদি ফ্রিকোয়েন্সি যদি কমাও, তাহলে ফ্রিকোয়েন্সি কমাইলে কি হবে, তোমার ফ্লাক্স কিন্তু বাড়বে, ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সি কমাইলে ফ্লাক্স বাড়বে, ফ্রিকোয়েন্সি কমাইলে ফ্লাক্স বাড়বে। তাহলে এটা সমস্যাটা কি? সো আনস্যাচুরেটেড রিজিয়নে এটা কোনো সমস্যা, কারণ এখানে বলা হয়েছে দেখো যে তুমি যদি 10% তোমার ফ্রিকোয়েন্সি কমাও এবং তোমার ভোল্টেজ অ্যাপ্লাইড যদি সেটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে তোমার ফ্লাক্সটা কিন্তু ইনক্রিজ করবে 10%, ঠিক আছে? এবং তোমার যেটা ফ্লাক্স ইনক্রিজ করতেছে 10%, ম্যাগনেটাইজেশন কারেন্ট যেটা সেটাও তোমার ইনক্রিজ করবে। আচ্ছা, এখন আনস্যাচুরেটেড রিজিয়নের জন্য এটা খুব একটা প্রবলেম। তোমাদের যদি ম্যাগনেটাইজেশন কার্ভটা যদি মনে থাকে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, ইন্ডাকশন মোটরের ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু এটা ছিল, আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু অনেক শ্যালোয়ার ছিল। সো এটা হচ্ছে তোমার ইন্ডাকশন মোটরের তোমার ম্যাগনেটাইজেশন কার্ভ। এদিকে ছিল ফ্লাক্স, এদিকে ছিল ম্যাগনেটোমোটিভ ফোর্স, ঠিক আছে? সো আনস্যাচুরেটেড রিজিয়নের ক্ষেত্রে তোমার এই যে 10% রিডাকশন ইন ফ্রিকোয়েন্সি আর হচ্ছে 10% ইনক্রিজ ইন ফ্লাক্স, সো এইখানে তোমার 10% ইনক্রিজ ইন ফ্লাক্স কিন্তু খুব একটা ম্যাটার করবে, ঠিক আছে? সো তোমার এই যে এখানে কিন্তু তোমার এই যে সেই পরিমাণ, যেহেতু তোমার ম্যাগনেটোমোটিভ ফোর্স মানেই হচ্ছে তোমার এনআই, দ্যাট মিন্স হচ্ছে এই যে কারেন্টের সাথে রিলেশন আছে। তো ম্যাগনেটাইজিং কারেন্ট কিন্তু তোমার সেই ক্ষেত্রে খুব একটা মানে বেশি চেঞ্জ হবে না। বাট তোমার স্যাচুরেশন রিজিয়নে যদি চলে যায়, এখানে তোমার 10% ইনক্রিজ কিন্তু অনেক, ঠিক আছে? সো এই গ্যাপটা কিন্তু তখন বড় হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমার স্যাচুরেটেড রিজিয়নে যদি তোমার 10% ইনক্রিজ ইন ফ্লাক্স হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ম্যাগনেটাইজিং কারেন্টটা কিন্তু মাস গ্রেটার দেন তোমার 10%, ঠিক আছে? সো এখানে এই কথাটাই বলা হচ্ছে যে in the unsaturated region of the motor's magnetizing curve, the increase in magnetization current will also be about 10%, ঠিক আছে? এই গ্যাপ এটা খুবই কম। আচ্ছা, however in the saturated region of the motor's magnetization curve, a 10% increase in flux requires a much larger increase in magnetization, সেটা হচ্ছে স্যাচুরেটেড রিজিয়নের কথা। বুঝতে পেরেছো? So induction motors are normally designed to operate near the saturation point on their magnetization curves. So the increase in flux due to a decrease in frequency will cause excessive magnetization currents to flow in the motor. So that's why তোমার এই যে আমরা সেটা কম্পেনসেট করি কি, এই যে Vmax টাকে চেঞ্জ। সো আজানটা শেষ হোক, সেটা আবার ডিসকাস করব। সো আমরা যেখানে ছিলাম, যে আমরা বলতেছিলাম যে কেন তোমার বেস ফ্রিকোয়েন্সির নিচে যত আমরা ফ্রিকোয়েন্সি বেস স্পিডের নিচে যত আমরা আসবো, ফ্রিকোয়েন্সি কমায়, সো ফ্রিকোয়েন্সি কমানোর সাথে সাথে আমাদের এই অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা সেটাও কমাইতে হবে। সো সেই জিনিসটাই আর কি এখানে আলোচনা করার চেষ্টা করলাম যে কিভাবে এটা হচ্ছে। সো এখানে তোমরা দেখতেই পারতেছো যে যদি তোমার ভিএমটা যদি কনস্ট্যান্ট থাকতো এবং তুমি যদি জাস্ট শুধু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করাইতা,
তাহলে কিন্তু তোমার যে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। এবং একটু আগে আমরা আলোচনা করলাম যে ম্যাগনেটাইজেশন কার্ভ থেকে যে এইখানকার 10% আর এইখানকার 10% কিন্তু এক, ঠিক আছে? তো তুমি যখন এই যে স্যাচুরেশন কার্ভের 10% চিন্তা করবা, তুমি তো দেখতেছো এতটুকু ডিসটেন্স, এখানেও তাই এখানেও তাই 10% ডিসটেন্স, বাট এটা এখানে আসতেছে, সো এইটা 10% কিন্তু তখন এই দুইটা পজিশনে চলে যাবে। সো তোমার যে ইনপুট ম্যাগনেটাইজেশন কারেন্ট কিন্তু তখন বেড়ে গেল। দ্যাট মিন্স হচ্ছে ফ্লাক্স স্যাচুরেটেড রিজিয়নে ফ্লাক্সের 10% চেঞ্জ তোমার ম্যাগনেটাইজেশন কারেন্টের ভ্যালুকে অনেক বাড়ায়, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমাদের এই 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 ফ্লাক্স এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার সাথে সাথে আমাদের ভিম্যাক্সটাকেও চেঞ্জ করতে হবে, ঠিক আছে? যাতে করে দুইটা ফ্লাক্স আর কি, সরি, যাতে করে তোমার এই ফ্লাক্সটা যাতে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? So to avoid excessive magnetization currents, it is customary to decrease the applied stator voltage in direct proportion to the decrease in frequency whenever the frequency falls below the rated frequency of the motor. So rated frequency মানে হচ্ছে rated base speed, মানে rated base speed এর যে ফ্রিকোয়েন্সি সেটাকে rated speed বলা হচ্ছে, ঠিক আছে? সো রেটেড স্পিডের নিচে যত তুমি ফ্রিকোয়েন্সি ফল করতে থাকবে তত তোমার ওই স্ট্যাটরের অ্যাপ্লাইড ভোল্টেজ আস্তে আস্তে ফল করতে থাকবে, মানে ফল করাইতে হবে, ঠিক আছে? টু কন্ট্রোল দ্য ম্যাগনেটাইজেশন কারেন্ট। আচ্ছা, when the voltage applied to an induction motor is varied linearly with frequency below the base speed, the flux in the motor will remain approximately constant. একটু আগে যেটা বললাম। Therefore, the maximum torque which the motor can supply remains fairly high. However, the maximum power rating of the motor must be decreased linearly with decrease in frequency to protect the stator circuit from overheating. So এইখানে তোমার আরেকটা কন্ডিশনের কথা বলছি যে তোমার এই ফ্রিকোয়েন্সি ডিক্রিজের সাথে সাথে তোমার মোটরের ম্যাক্সিমাম পাওয়ার রেটিংটাকেও আমাদের ডিক্রিজ করাইতে হবে, নাইলে আমরা এই যে ওভারহিটিংটাকে ওভারকাম করতে পারবো, ঠিক আছে? সো এইখানে তোমার এই যে পাওয়ারের ইকুয়েশন দিয়ে সেটা আর কি করছে, বলার ট্রাই করছে। তো আমি এটা দেখাতে চাই তোমাদের যে এইরকম, এইটা হচ্ছে একটা কার্ভ, সেটা হচ্ছে তোমার বেজ স্পিডের নিচে যদি তুমি চাও, সো তুমি কনসিডারিং এটা যদি তুমি বেজ স্পিড ধরো, তাহলে যে এইদিকে তোমার ফ্রিকোয়েন্সি কমায় মানে ফ্রিকোয়েন্সি যত কমাবা তত তোমার ওই যে মেকানিক্যাল স্পিড আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার ওই যে টর্ক স্পিড কার্ভ ফর বেজ স্পিড বিলো, সরি, ফর স্পিড বিলো বেজ স্পিড। দ্যাট মিন্স হচ্ছে তুমি লাইন ফ্রিকোয়েন্সি এইখানে হচ্ছে তোমার রেটেড ফ্রিকোয়েন্সির জন্য রেটেড লাইন ফ্রিকোয়েন্সি। সো এই রেটেড লাইন ফ্রিকোয়েন্সি থেকে তুমি যত নিচের দিকে ফ্রিকোয়েন্সি কমাচ্ছ তত তোমার স্পিড আস্তে আস্তে ফল করতেছে। আচ্ছা, একটু আগে যেটা আলোচনা করলাম সেটা তো বেজ স্পিডের নিচে, আর যদি তোমার মোটরটা যদি তোমার রেটেড ফ্রিকোয়েন্সিকে এক্সিড করে, তখন কিন্তু আবার তোমার যে স্ট্যাটর ভোল্টেজ যেটা সেটাকে আর তখন কমানোর দরকার নাই, তোমার সেটা তোমার কনস্ট্যান্ট রাখলেই হবে। সো যে এই কথাটাই বলছে যে when the electrical frequency applied to the motor exceeds the rated frequency of the motor, the stator voltage is held constant at the rated value, ঠিক আছে? Although the saturation considerations would permit the voltage to be raised above the rated value under these circumstances, it is limited to the rated voltage to protect the winding insulation of the motor. আচ্ছা, এখানে যেটা বলছে তোমার কি বলছে এটা তো আমি নিজেই বুঝতেছি। Saturation considerations would permit the voltage to be raised above the under these circumstances it is limited to the rated voltage to protect the winding insulation of the motor. ওই যে স্যাচুরেশনে গেলে ভোল্টেজটা অনেক বেড়ে যায় না, ওটা হয়তো রেটেড ভোল্টেজ মানে সেফ যে ভোল্টেজটা ওটার থেকে বেশি বেড়ে যায়, বাট এটা যেহেতু ডিভাইস লিমিটেশন আছে না করাই বেটার, আই থিংক ওটা বলছে। Raised above the হ্যাঁ এরকমই কিছু বলছে মনে হয় যে তোমার ওই স্যাচুরেশন কনসিডারেশনস উড পারমিট দ্য ভোল্টেজ টু বি রেজড অ্যাবভ দ্য রেটেড ভ্যালু। দ্যাট মিন্স হচ্ছে তোমার ওই যেহেতু আমাদের মোটরগুলা যেহেতু স্যাচুরেটেড রিজিয়নে কাজ করে, মানে নিয়ার স্যাচুরেশন পয়েন্টে কাজ করে, সো ওইখানে কিন্তু তোমার ওই মানে ভোল্টেজের ভ্যালু তোমার এই রেটেড ভ্যালুর থেকে বেড়ে যেতে পারে,
কিন্তু আমরা সেটাকে তোমার লিমিট করব টু প্রোটেক্ট দ্য উইন্ডিং ইনসুলেশন অফ দ্য মোটর, যাতে তোমার ওই উইন্ডিং ইনসুলেশনটা যাতে থাকে। উইন্ডিং ইনসুলেশনটা মানে হচ্ছে তোমার ওই যে ফ্লাক্সের রেট যাতে চেঞ্জ হয় না। দ্যাট মিন্স তোমার হচ্ছে ইনসুলেশন যদি ভালো না থাকে তাহলে কিন্তু তোমার মানে তোমার কি মোটরের ফ্লাক্স চেঞ্জ হয়ে যেতে পারে না নাকি, কি মনে হয়? সাবমিন সুলতানা, যদি ইনসুলেশন ভালো না থাকে, যেহেতু এই কথাটাই বলছে মানে টু প্রোটেক্ট দ্য উইন্ডিং ইনসুলেশন অফ দ্য মোটর, তাহলে তোমার উইন্ডিং ইনসুলেশন অফ দ্য মোটরটাকে প্রোটেক্ট করার জন্য আমরা আমাদের এই যে রেটেড ভোল্টেজটাকে লিমিট করি। হ্যাঁ স্যার এইটাই আর কি। ঠিক আছে, না এটা তো এইটাই, সেটা ঠিক আছে, কিন্তু তোমার উইন্ডিং ইনসুলেশনটা যদি না থাকে, মানে আমি আরেকটু ভিতরে গেলাম, তাহলে সমস্যা কি হতে পারে সেটা বলতে আচ্ছা ওই যে ওটা কি হচ্ছে ওই যে স্যার ফ্লাক্সের ব্যাপারে সমস্যা হবে না মানে? হ্যাঁ মানে সেটাই, মানে সেই জিনিসটাই যে তোমার ইনসুলেশন কেন আমরা করি, ইনসুলেশন করি যাতে করে আমাদের তোমার ফ্লাক্সের যে ভেরিয়েশন হয়ে যেতে পারে ইনসুলেশন না করা থাকে সেটা যাতে আমরা লিমিট করতে পারি। ঠিক আছে, সো এইটা একটু তোমরা একটু ঘাটাঘাটি করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আরেকটু মানে বেসিক ক্লিয়ার। সো মেইন পয়েন্টটা হচ্ছে তোমার এটাই যে তোমার রেটেড ফ্রিকোয়েন্সি থেকে যদি আমরা ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, দ্যাট মিন্স হচ্ছে এখন আমরা কি চাচ্ছি, আমাদের বেজ স্পিড যেটা আছে সেইখান থেকে আমরা এখন উপরের দিকে স্পিড বাড়াবো, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করবো। তাহলে সেই ক্ষেত্রে আমার স্ট্যাটর ভোল্টেজ কনস্ট্যান্ট রাখলেই চলবে। আগে যেরকম আমরা দেখছি স্ট্যাটর ভোল্টেজকে আমরা মানে ফ্রিকোয়েন্সি কমানোর সাথে সাথে কমাইছি তো মানে কি করার জন্য, ফ্লাক্সটাকে কনস্ট্যান্ট রাখার জন্য। সো এখন হচ্ছে আমাদের উল্টা কাজটা করতে হবে। সো এখন আমাদের স্ট্যাটর ভোল্টেজটা ফিক্স রাখলেই হচ্ছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে সেটাই এখানে করছে। সো এখানে দেখো যে the higher the electrical frequency above base speed, the larger the denominator of equation 7.57. that means হচ্ছে তোমার এই যে এইটা, এই যে ইকুয়েশনটা দেখতেছি, এই যে 7.57 এর ইকুয়েশন। ঠিক আছে, তো এখানে যদি তুমি তোমার ফ্রিকোয়েন্সি যদি অনেক হাই হয় তাহলে তোমার কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু কমে যাবে। এখন ম্যাগনেটিক ফ্লাক্সটাকে কনস্ট্যান্ট রাখার জন্য এই যে এটাকে আমরা কনস্ট্যান্ট রাখছি। ঠিক আছে, সো since the numerator term is held constant above rated frequency, the resulting flux in the machine না ভুল বললাম মনে হয়, resultant flux in the machine decreases and the maximum torque decreases with it. That means হচ্ছে তোমার যেহেতু উপরে টার্মটা ফিক্স আছে, এটা যেহেতু ফিক্স, তো সবই তো ফিক্স আসলে, তাহলে তোমার ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে কিসে, এভাবে চেঞ্জ হচ্ছে। সো তোমার এইখানে যদি ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে তোমার ফ্লাক্সটা আস্তে আস্তে কমবে। সো ফ্লাক্স কমা মানে হচ্ছে তোমার ওই ইটা কমা, টর্কটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, তো তোমার এই ক্ষেত্রে তুমি দেখবা যে বেজ স্পিডের উপরে যত যাবা তাহলে তোমার ওই টর্ক স্পিড কার্ভে তুমি দেখবা যে ম্যাক্সিমাম টর্কটা আস্তে আস্তে কমতেছে। এরকমই কিছু হবে দেখি। হ্যাঁ তাই হচ্ছে। সো এইটা যদি তুমি ধরে নাও এটা হচ্ছে তোমার বেজ স্পিড, তো যত উপরের দিকে যাচ্ছ তোমার এই যে দেখো আস্তে আস্তে টর্ক গুলো কমতেছে। তো স্টার্টিং টর্কও কিন্তু কমবে। ঠিক আছে, এই যে এটাও ম্যাক্সিমাম টর্কও কমতেছে। বুঝতে পেরেছো? সো লাইন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কিন্তু তোমার যদি তোমার বেজ স্পিডের নিচে যাও তাহলে তোমার ওই ভোল্টেজটাকে কমাইতে হবে ফ্রিকোয়েন্সি কমানোর সাথে সাথে, আর বেজ স্পিডের যদি উপরে যাও তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে তোমার ইনপুট যে ভোল্টেজ সেটা ফিক্স রাখলেই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস আছে যে আমরা ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি কিভাবে, বাই চেঞ্জিং দ্য লাইন ভোল্টেজ। সো সরাসরি লাইন ভোল্টেজ চেঞ্জ করেও কিন্তু ইন্ডাকশন মোটরের স্পিড চেঞ্জ করা যায়, বাট সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে আগে বলছি যে তোমাদের যেহেতু এই যে ইনডিউস টর্কের সাথে লাইন ভোল্টেজের একটা রিলেশন আছে, স্কোয়ারে চেঞ্জ হচ্ছে। সো তুমি চাইলেই কিন্তু মানে যেন তেন ভাবে মানে একদম কমাই দিয়ে যে তুমি স্পিড কন্ট্রোল করবা সেটা তুমি পারবে, কারণ এখানে টর্কের একটা লিমিটেশন আছে। ঠিক আছে, সো এইখানে তোমার সেই গ্রাফটা দেখানো হয়েছে যে
ভ্যারিয়েবল লাইন ভোল্টেজ স্পিড কন্ট্রোল ইন এন ইন্ডাকশন। সো লাইন ভোল্টেজ চেঞ্জ করে করে কিন্তু তুমি সেটা করতে পারো। সো লাইন ভোল্টেজ যত বাড়াবা ইন্ডাকশন টর্ক ইনডিউস তত বাড়বে। আচ্ছা, ফাইনালি হচ্ছে এই টপিকটা আমরা অলরেডি আলোচনা করছি। তো জাস্ট এই কারণে আমি 5 মিনিটে জাস্ট এটা একটু বলে দিই। সেটা হচ্ছে ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল বাই চেঞ্জিং দ্য রোটর রেজিস্ট্যান্স। সো এইটা বেসিক্যালি হচ্ছে তোমার ওন রোটর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, তাই না? সো আমরা দেখছি যে it is possible to change the shape of the torque speed curve by inserting extra resistance into the rotor circuit of the machine. এটা কিন্তু আমরা অলরেডি দেখছি যে কিভাবে তোমার এই রোটর রেজিস্ট্যান্স চেঞ্জ করে কিভাবে তোমার টর্ক স্পিড কার্ভটা চেঞ্জ করা যায়। সো স্পিডটাকে কিভাবে চেঞ্জ করা যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার যে আগেরটার মতনই, কিন্তু আমরা জানি যে রোটর রেজিস্ট্যান্স যদি চেঞ্জ করি it will also change the operating speed of the motor. So efficiency একটা ব্যাপার থাকে, it seriously reduces the efficiency of the machine. So such a method of speed control is normally used only for short periods because of this efficiency problem. ঠিক আছে, যে ওই মানে হচ্ছে তোমার এই যে স্টার্টিং টর্ক যদি অনেক হেভি টর্ককে তোমার সাপ্লাই দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা এই যে ম্যাক্সিমাম ধরো বেশি রেজিস্ট্যান্স সার্কিটে ইন্ট্রোডিউস করি। আর হচ্ছে যখন আমাদের মোটরটা নরমাল অপারেটিং কন্ডিশন আস্তে আস্তে চলে যায়, তখন এই যে এটাকে আমরা সার্কিট থেকে সরাই দিই, যাতে করে আমাদের মানে মোটর থেকে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয়। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে তোমার ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোল বিভিন্ন জিনিসপত্র। সো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এই কিভাবে সার্কিট মডেলগুলো মানে মডেল কি বলে তোমার ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের যে মডেল প্যারামিটার যেগুলো ছিল সেগুলো কিভাবে বের করা যায়, সেই জিনিসটা আমরা দেখব নেক্সট ক্লাসে। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, নাইলে আস্তে আস্তে ক্লাসটা শেষ করি।